গানের সঙ্গে সম্পৃক্ত 50 বছরেরও অধিক। গীতবিতানের প্রাক্তনী এই শিল্পী গুরু হিসাবে পেয়েছেন মায়া সেন, শৈলজা রঞ্জন, নীলিমা সেন প্রমুখ বরেণ্য শিল্পীদের। গড়ে তুলেছেন নিজের শিক্ষাকেন্দ্র। নয় নয় করে তার বয়সও 40 হতে চলল। আমরা কথা বলছি শ্রীমতী জয়ন্তী পুরকায়স্থর সঙ্গে। নমস্কার, আকাশবাণীর মৈত্রী সংবাদের দৃষ্টিকোণে আপনাকে স্বাগত। আপনি রবীন্দ্রনাথের গানের শিক্ষক হিসাবে অনেকের সঙ্গে শৈলজা রঞ্জন মজুমদারকেও পেয়েছেন। আমরা একটু শুনতে চাইছি কেমন ছিলেন শিক্ষক হিসাবে শৈলজা রঞ্জন। আমার মনে হয় শিক্ষকের যে অভিভাবক ছিলেন উনি খুব বেশি, এবং রবীন্দ্রনাথের গানকে দায়িত্ব নিয়ে উনি আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। আমি ওকে পেয়েছি ওনার জীবনের শেষ 8 বছর। একটি অনুষ্ঠানের জন্য উনি আমাকে ডেকেছিলেন এবং তারপর থেকে আমি নিয়মিত ওনার কাছে গেছি এবং খুব কাছ থেকে দেখেছি, পারিবারিকভাবে দেখেছি। আর শিক্ষক হিসেবে যে অসাধারণ ছিলেন খুব স্বাভাবিকভাবেই, তো সেটা তো বলার আর অপেক্ষা রাখে না। আমার নিজের যেটা ধারণা, ওনার কাছে তো মুহুর্দি থেকে শুরু করে মায়াদি বা আগেকার যারা আমাদের গুরু, তাদেরও উনি শিখিয়েছেন। বিশেষ করে আমি যার কথা উল্লেখ করব, গীতা সেন। তখন উনি গীতা নাহা ছিলেন। তার একেবারে এক বাড়িতে থেকে দিনের পর দিন এক জায়গায় থেকে গীতা দিয়ে ওনার কাছে গান শিখেছেন। এবং আমি যখন তার কাছে গেছি জীবনের শেষে, আমার নিজের মনে হয়েছে পুরো জীবন ধরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শিখিয়ে তিনি একটা কোষ্টি পাথরের মতন, রবীন্দ্রসঙ্গীতকে তার ভেতর থেকে তিনি আসল রত্নটি নিজে পেয়েছেন। যেমন উনি বদলেছেন প্রচুর, যেমন একটা বলতে পারি চাঁদের হাসির বাঁধ ভেঙেছে গানটা মুহুর্দিরা যে লয়ে গেয়েছেন, একবার আমার মনে আছে প্রসাদ দাও সেই লয়েই খুব একটু ধীরে লয়ে, কিন্তু আমি যখন শিখতে গেছি তখন একদিন উনি বললেন, অত ধীরে করছো কেন? তোমার যখন হাসির বাঁধ ভাঙে তখন কি তুমি হা হা এরকম করে হাসো না, হা 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 হাসো। কাজেই লয়টাকে বাড়াতে হবে। এই দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে সেই জায়গাতে এনে তুলেছে, যখন তিনি হয়তো আগের লয় থেকে সরে এসে এই লয়টা বুঝেছেন যে এটা গানটাকে ঠিক উপযুক্ত মর্যাদা দেবে। এবার আরেকটি গান নিয়েও কথা হয়েছিল, সেটি হচ্ছে ওগো নদী আপন বেগে পাগল পাড়া। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কিরম লয় করা উচিত। তখন যে গানটা হয় আমি শুনেছি ভীষণ নাচতে নাচতে এই গানটা হয়, কিন্তু এই গানটা তো নাচবার কথা নয়। এখানে গানটা তো চাঁপা ফুলের, চাঁপা গাছের গান। আমি স্তব্ধ চাঁপা তরু, গন্ধ ভরে তন্দ্রাহারা, সে তো স্থির। সেই জন্যই তো সে বলছে যে আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা। নদীর মতন তো চলাটা তার নয়, তার চলায় তার শাখায়, তার পাতায়, তার ফুলে, তার গন্ধে। তো রবীন্দ্রনাথের গানও সেই জন্যে সেই গন্ধটা প্রকাশ করতে হবে, ভেতরটাকে নিতে হবে। এগুলোই ওনার কাছে শিখেছি এবং বহু গান শিখেছি। যেমন আরেকটা বলতে পারি, কি রাগিনী বাজালে হৃদয়ে, গানটা ঢিমে লয়ের গান, কিন্তু সেটাও বলেছিলেন যে ওটা ছন্দহীন নয়, তাল ছন্দ রয়েছে তার। এবং আমার কোলে চাপড় দিয়ে দিয়ে উনি সেই গানটা, কি রাগিনী বাজালে হৃদয়ে মোহন, এই যে একটু ধরে। এবং ইন্দিরা দেবী চৌধুরানীর উনি আমায় দেখিয়েছিলেন প্রথম সংকলন যে স্বরলিপি, তাতে রয়েছে যে এই ধরনের গানের ধরিয়া ছাড়িয়া গাহিবার পদ্ধতিটি গুরুর মুখ হইতে শিখিয়া লইতে হইবে। এই ধরিয়া ছাড়িয়া শব্দটার উপরে উনি খুব জোর দিয়েছিলেন। টেনে টেনে কেবল একবার একটা রেকর্ডের কথা উনি বললেন, তুমি অমুকের ওই রেকর্ডটা শুনেছ, ওই গানটা মনে যে আশালয়ে? হ্যাঁ শুনেছি। সেটা উত্তরে তিনি আমায় প্রথম বলেছিলেন যে ওর বিলাপটা শুনেছ? কাজে ওই যে পুরোটা টেনে টেনে গাইলে একটা বিলাপের মতো শোনায়, সেটা যেন না হয়। বলেছিলেন যে মেঝেতে জল ঢেলে দিলে ও গড়িয়ে চলে যায়, ওরকম হবে না। কিরম হবে? একটা থালায় যদি জল ঢালো তাহলে সে গড়াবে, কিন্তু সীমার মধ্যে গড়াবে।
ওইভাবে টপ্পাঙ্গের বা যেটাকে আমরা মুক্ত ছন্দের গান বলি সেগুলো বলে যে ছন্দটা মুক্ত, কিন্তু ছন্দ নেই তা তো নয়। এরকম অনেক কিছুই আমরা শিখেছি আর কি। শৈলজা বাবু শান্তিনিকেতনে যখন এসেছিলেন তখন তো সঙ্গীতের জন্য আসেননি, বিজ্ঞান বিভাগে শিক্ষকতার কাজ করবার জন্য এসেছিলেন। তিনি কিছু বলতেন রবীন্দ্রনাথের বিষয় নিয়ে, কিভাবে তাকে সঙ্গীতের জগতে নিয়ে এসেছে, এইটুকু যদি একটু বলেন আমাদের। মানে শোনা কথা, কারণ আমি নিজে শান্তিনিকেতনে ছিলাম না এবং সেই সময় রবীন্দ্রনাথের সময় তো আমার পক্ষে তখন সেখানে প্রশ্নই ওঠেনি। যেটা শৈলজা দাই বলতেন যে উনি গিয়েছিলেন কেমিস্ট্রি পড়াতে, এবং অবশ্যই তাতে ওনার বাবার খুব আপত্তি ছিল, তা সত্ত্বেও গিয়েছিলেন গুরুদেব ডেকেছেন বলে। তো সেখানে গিয়ে ক্রমশ ওনার যে গানের প্রতি আকর্ষণ সেইটা যখন দেখলেন, বুঝলেন যে এটা একেবারে অন্তরের আকর্ষণ, তখন উনি আস্তে আস্তে ওকে গানের দিকে নিয়ে এলেন। এবং তখন শৈলজাদা নাকি বলেছিলেন যে আমি এলাম কেমিস্ট্রি পড়াতে, এখন গানে চলে যাচ্ছি, লোকে কি বলবে, বলে কি আবার বলবে, তোমাকে যখন জিজ্ঞেস করবে তুমি ওখানে কি করো, তখন তুমি বলবে, আমি আইদার বলবে তুমি কেমিক্যাল মিউজিক শেখাও অথবা বলবে তুমি মিউজিক্যাল কেমিস্ট্রি পড়াও। এইটা বলেছেন খুব রসিকতা করে। এবং শান্তিনিকেতনে আসার আগেও কিন্তু তিনি নেত্রকোনায় রবীন্দ্র জন্মোৎসব করতেন। আর রবীন্দ্র জয়ন্তী শব্দটা উনি বলছিলেন যে সম্ভবত উনিই প্রথম ব্যবহার করেন। শৈলজাদা তখন বোধহয় যখন পড়াচ্ছেন, ওখানকার অন্য অধ্যাপকরা খুবই সমালোচনা করতেন যে ও কি এখানে পড়াবে না খালি গান গাইবে। এই সবের থেকে আস্তে আস্তে রবীন্দ্রনাথ ওকে টেনে নিয়ে আসেন গানের দিকে, যার ফলে পরে সঙ্গীত ভবনের অধ্যক্ষ হয়েছিলেন উনি। এটা কিন্তু না বললেই নয় যে বাংলা গানে সেই অর্থে ডকুমেন্টেশন খুব একটা ছিল না। রবীন্দ্রনাথ একটি গানের স্বরলিপি নিজে করেন এবং তারপরে দেখেন যে এটা অবশ্য মানে কোথাও বলা নেই, কিন্তু মনে হয়েছে যে এ কি সত্য সকলই সত্য, এই গানটির স্বরলিপি উনি রবীন্দ্রনাথ নিজে করেছিলেন। কিন্তু পরে, কারণ স্বরলিপি করাটা তো একটা অঙ্কের মতন, ওই রকম ভাবে গানকে নিয়ে অঙ্কে ফেলা এটা রবীন্দ্রনাথের ধাতে ছিল না। কাজে উনি পরবর্তীকালে অন্যদের দিয়েই করিয়েছেন এবং সত্যি কথা খুব নামী এবং গুণী শিল্পীরা তার স্বরলিপি করেছেন। এই ডকুমেন্টেশন কিন্তু অন্য কোনো গানে তেমন করে ছিল না এবং পরবর্তীকালে প্রচুর গানের স্বরলিপিকার শৈলজাদা ছিলেন। গান ধরে রাখার জন্য এটা ছিল, আগে তো ছিল, ইন্দিরা দেবী চৌধুরানী থেকে শুরু করে শান্তিদেব ঘোষও করেছেন, কিন্তু একদম শেষের দিকে তখন শৈলজাদাই স্বরলিপি করতে, পরে তারও পরে অবশ্য প্রফুল্ল দাস ইত্যাদি এরকম অনেকেই এসেছেন।